আজকের টপিক হচ্ছে মনিটারি পলিসি। তো মনিটারি পলিসির কী কী টুলস রয়েছে সেগুলো আমরা আজকে পড়ব। তো প্রথমে পড়ব লিকুইডিটি কী। লিকুইডিটি কী? ক্যাশ ইজ মোস্ট লিকুইড, মানে লিকুইডিটির মধ্যে সবথেকে যদি মোস্ট লিকুইড হয় তো সেটা হচ্ছে ক্যাশ। ধরো তুমি কোনো দোকানে কিছু গুডস কিনতে যাবে, সেখানে ক্যাশ দিয়ে কিনলে সুবিধা হবে বেশি, না তোমার কাছে ধরো গোল্ড আছে তো সেই গোল্ডটা দিয়ে সেই জিনিসটা গুডসটা কিনতে বেশি সুবিধা হবে। তো কি, তো ক্যাশ থাকলে কি বেশি সুবিধা হবে, কারণ তোমার কাছে গোল্ড আছে বা কোনো অ্যাসেট আছে, তো সেটা কি প্রথমে তোমাকে কী করতে হবে, সেটা ক্যাশে তোমাকে কনভার্ট করতে হবে। ব্যাংকে গেলে ব্যাংকে গিয়ে সেটাকে কনভার্ট করে এলে, যদি চেক থাকে তো চেক থাকলে ব্যাংকে গিয়ে তোমাকে কনভার্ট করে ক্যাশে আনতে হবে, তারপর তুমি সেই জিনিসটা কিনতে পারবে। তো সেটা বেশি সহজ হলো, তোমাকে ক্যাশটা ডাইরেক্ট দিয়ে দিলে সেটা বেশি সহজ হলো। তো ক্যাশটা কি, সেই জন্য ক্যাশটাকে কী বলা হয়, মোস্ট লিকুইডিটি। বুঝতে পারলে লিকুইডিটি জিনিসটা কি? এর আগের ক্লাসেও তোমাদের বুঝেছি লিকুইডিটি কী। তো যেটা সব থেকে মোস্ট লিকুইড হচ্ছে সেটা হচ্ছে ক্যাশ, মানে যেটা তুমি সহজে তাড়াতাড়ি মানে নিয়ে নিতে পারবে যে গুডসটা। বুঝতে পারলে, সেটাকে বলবো লিকুইডিটি। তারপর আমরা আজকে পড়বো মনিটারি পলিসি। তো মনিটারি পলিসিটাকে কি, মনিটারি পলিসিটাকে কে করে রেগুলেট করে, আরবিআই। আর ফিসকাল পলিসিটা কি, ফিসকাল পলিসিটাকে কে রেগুলেট করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো মনিটারি পলিসিটাকে কোনটাকে বলবো, মনিটারি পলিসির মানে কি, মৌদ্রিক নীতি। তো মৌদ্রিক নীতি আরবিআই কেন তৈরি করে? মৌদ্রিক নীতি এই জন্য তৈরি করে, তো আমাদের ধরো মার্কেটে মানি কতটা সাপ্লাই হচ্ছে, কতটা মানি সার্কুলেশন হচ্ছে, তো সেই সার্কুলেশনকে মেনটেন রাখার জন্য কী করে আরবিআই, মনিটারি পলিসি কী করে তৈরি করে। ধরো মার্কেটে ইনফ্লেশন ইনক্রিজ হয়ে গেছে, তো সেই ইনফ্লেশনটাকে কমানোর জন্য কী করবে আরবিআই, সেটাকে কী করবে, রেগুলেট করবে। তো এই জন্য কী করে আরবিআই, সেই ইনফ্লেশনটাকে কি কমানোর জন্য কি এই মনিটারি পলিসি কী করে তৈরি করে। বুঝতে পারলে। আর ফিসকাল পলিসি হচ্ছে, ধরো ফিসকাল পলিসি যেটা হচ্ছে সরকারের যেটা এক্সপেন্ডিচার আছে বা রেভিনিউ আছে, রেভিনিউ যেটাকে আমরা বাজেট পড়েছিলাম, সেই বাজেটকে কী করবে, মানে রেগুলেট করবে, বাজেটটা ঠিকঠাক চলছে কিনা, তো বাজেটটা কীভাবে চলছে, সেই বাজেটটাকে সব কিছু দেখভাল দায়িত্ব কে করে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো সেটাকে কি বলবো, তার মানে বাজেটটা ঠিকঠাক চলছে কিনা তার জন্য যে পলিসিগুলো তৈরি করা হয় বা নীতিগুলো তৈরি করা হয় সেটাকে কী বলবো, ফিসকাল পলিসি। তো বাজেটের সম্পর্কে যেগুলো চলে গেলো ওটা হচ্ছে তোমার ফিসকাল পলিসি। আর তোমার মনিটারি পলিসির মধ্যে হলো আমাদের মানি, যে মার্কেটে মানি সাপ্লাইটা হচ্ছে, সে মানি সাপ্লাই তো কতটা রাখা উচিত, কতটা কম রাখা উচিত, সেটা রেগুলেট করে করবে আরবিআই করবে। সেই জন্য যে পলিসিটা তৈরি করে সেটাকে বলবো মনিটারি পলিসি। তো বুঝে গেলো মনিটারি পলিসি কি, ফিসকাল পলিসি কি। ফিসকালে চলে গেলো বাজেটের কথা, মনিটারিতে হচ্ছিল মানি সাপ্লাইয়ের কথা। তারপরে লেখা আছে কি দেখো, অবজেক্টিভ অফ মানি সাপ্লাই। মানি সাপ্লাইয়ের অবজেক্ট কী 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 কারণে মনিটারি পলিসি, মানে মনিটারি পলিসিটাকে তৈরি করা হয়, কেন মৌদ্রিক নীতিগুলোকে তৈরি করা হয়, কিসের জন্য। দেখো প্রথমে কী লেখা আছে, টু রেগুলেট ইনফ্লেশন। ইনফ্লেশনটাকে কী করা হয়, রেগুলেট মানে করা যায়। কিন্তু মার্কেটে হঠাৎ ইনফ্লেশন ইনক্রিজ হয়, সেটাকে রেগুলেট কী করবে, আরবিআই করবে। কিসের মাধ্যমে, মনিটারি পলিসির মাধ্যমে। বুঝতে পারলে, এই জন্য মনিটারি পলিসি তৈরি করা হয়। তারপরে কী লেখা আছে, টু ডিক্রিজ লেভেল অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট যাতে ডিক্রিজ হয়, যাতে ইনক্রিজ না হয়ে যায়, সেটাও কে দেখভাল করবে, সেই মনিটারি পলিসির মাধ্যমে কে দেখভাল করবে, আরবিআই। বুঝতে পারলে। আর কী হয় মনিটারি পলিসির মাধ্যমে কী করা হয়, টু রেগুলেট মানি সাপ্লাই। বললাম না, মানি সাপ্লাই মার্কেটে কতটা আছে, সেই মানি সাপ্লাই বেশি করে রাখবে না কম রাখবে, সেটার জন্য কি মনিটারি পলিসি কী করা হয়, তৈরি করা হয়। তারপর কি, প্রাইস স্টেবিলিটি। তো মার্কেটের প্রাইসে যে স্টেবল রাখার জন্য, যতটা প্রাইস আছে সেটাকে স্টেবল যাতে থাকে, সেই স্টেবলটা মেনটেন করার জন্য কী করা হয়, মনিটারি পলিসি তৈরি করা হয়। তারপর কি, আরবিআই কী করে, এই মনিটারি পলিসি যে তৈরি করে বা মনিটারি পলিসি যে মৌদ্রিক নীতিগুলোকে তৈরি করে, এই মনিটারি পলিসি যে বানায়, তো এই মনিটারি পলিসিটাকে কি কোন অ্যাক্টের মাধ্যমে, কিছু ওদের কাছে কোন পাওয়ারটা আছে, কোন অ্যাক্টের মাধ্যমে তারা এই মনিটারি পলিসিটা বানানোর অধিকার পেয়েছে, সেই অ্যাক্টটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934। এই কী করে, এই অ্যাক্টের মাধ্যমে তারা পাওয়ার পায় মনিটারি পলিসি তৈরি করার জন্য। বুঝতে পারলে। তো কী বললাম, লিকুইডিটি কী বললাম, যেটা ক্যাশ সব থেকে সহজে যে জিনিসটা তুমি কোনো গুডস কিনতে গেলে সহজে তুমি নিতে পারবে, তো তোমার কাছে যে ক্যাশ থাকলে বা গোল্ড থাকলে সহজে নিতে পারবে না, সেটাকে প্রথমে ক্যাশে করতে হবে। তো কোনটা সব থেকে বেশি সহজ হবে, ক্যাশ, সেটাকে কী বলবো, লিকুইডিটি। মনিটারি পলিসি কী বললাম, ফিসকাল পলিসি কী বললাম, তো মনিটারি পলিসিকে কী করবে, আরবিআই করবে, আর ফিসকাল পলিসিকে কে রেগুলেট করবে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রেগুলেট করবে। তো এটাও বুঝে গেলাম। তো মনিটারি পলিসি কিসের জন্য করা হয়, ইনফ্লেশন, মানি সাপ্লাই, আনএমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে স্টেবিলিটি মেনটেন করার জন্য, এগুলো সব কারণে কী করে মনিটারি পলিসি তৈরি করা হয়। তো বুঝে গেলে মনিটারি পলিসি কী। তারপরে কী পড়বো, তারপরে পড়বো আমরা এক্সপেনশনে কী লেখা আছে, এক্সপেনশনারি মনিটারি পলিসি আর হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তো দুটোর মধ্যে কী তফাৎ সেটা আমরা পড়বো। বুঝতে পারলে। তো প্রথমে আমরা পড়বো এক্সপেনশনারি মনিটারি পলিসি, সেটা কি। দেখো কী লেখা আছে, ফোকাস অন এক্সপ্যান্ডিং
দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। যদি আমি মার্কেটে মানি সাপ্লাইটাকে এক্সপ্যান্ড করি, মানে বেশি করে মানি সাপ্লাই করতে চাই, মার্কেটে যাতে মানি সাপ্লাই বেশি হোক, তো সেটাকে ফোকাস করার জন্য কী করা হয়, যে পলিসি তৈরি করা হয় সেটাকে বলবো এক্সপেন্সরি কী বলবো, মনিটারি পলিসি। বুঝতে পারলে? তো এটা দ্বারা কী করা হয়, এটা দ্বারা হয় লোয়ার দ্য ইন্টারেস্ট রেট। যদি 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 কী করে আরবিআই, যেগুলো সব ছোটো ছোটো ব্যাঙ্কগুলো আছে যেমন এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওই ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যদি বলে দেয় কি লোনের উপর ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেওয়া হয়, যদি ইন্টারেস্ট কমিয়ে দেওয়া হয় তো লোক কী করবে, বেশি বেশি করে কি লোন নিতে থাকবে। তাহলে কী হবে, বেশি বেশি লোন নিলে মার্কেটে টাকাটা বেশি চলে আসবে। তাহলে কী হবে, মার্কেটে কি মানি সাপ্লাইটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো কী করবে, যখন আরবিআই কী করবে, মার্কেটে মানি সাপ্লাইকে এক্সপ্যান্ড করতে চাইবে, বেশি দিতে চাইবে বাজারে, যাতে মানি সাপ্লাইটা বেশি হোক, তো তখন কী করে, তখন লোনের ওপর কি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দেওয়া হয়। এতে কী হয় ইকোনমিক গ্রোথটা যাতে ইনক্রিজ হয়। ইকোনমিক গ্রোথটাকে ইনক্রিজ করার জন্য কী করা হয়, মার্কেটে বেশি টাকা দিয়ে দেওয়া হয় যাতে লোক কী করে বেশি বেশি প্রোডাকশন করতে পারে। বুঝতে পারলে এক্সপেনশনারি মনিটারি পলিসিটা কি? এরপর আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। তো সেটা কি দেখো, সেটা হচ্ছে ফোকাস অন কন্ট্রাক্টিং, অর্থাৎ ডিক্রিজিং দ্য মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি। মানে ইকোনমিতে কী করা হয়, মানি সাপ্লাইটাকে ডিক্রিজ করার জন্য, মানে মানি সাপ্লাইটা কমানোর জন্য কী করা হয়, মানে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাকে, যে পলিসিটা মেনটেন করা হয়, যে পলিসিটাকে নেই সেই পলিসিটাকে কী বলবো, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। বুঝতে পারলে? এতে কী হয়, ইনক্রিজ দ্য ইন্টারেস্ট রেট। মানে কী করো, ধরো কোনো ব্যাংকে ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেওয়া হলো, তাহলে লোক কী করবে, লোক সহজে লোন নিতে পারবে না। লোন নিতে না পারলে কী করবে, মার্কেটে মানি সাপ্লাইটা বেশি হবে না। আর মার্কেটে মানি সাপ্লাই বেশি না হলে কী হবে, ইনফ্লেশনটা অটোমেটিক কমে যাবে। এটা কখন করা হয়, যখন মার্কেটে অনেক টাকা হয়ে গেছে। তো অনেক বেশি টাকা হয়ে গেলে কী হল, সে টাকাকে নেওয়ার জন্য কী করে, আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে অর্ডার দিয়ে দেয় কী করো, লোনের ওপর ইন্টারেস্টটা বাড়িয়ে দাও, যাতে লোক টাকা না যায়। তাহলে কি মার্কেটে মানি সাপ্লাই বেশি হবে না, মানি সাপ্লাই বেশি না হলে কী হবে, ইনফ্লেশনটা কমে যাবে। তো ইনফ্লেশন কমানোর জন্য কী করা হয়, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি তৈরি করা হয়। বুঝতে পারলে? এরপর পড়ো আমরা, দেখো আরবিআই কী করে, মনিটারি পলিসি কমিটি তৈরি করেছে। তো কিসের জন্য তৈরি করেছে, আরবিআই মনিটারি পলিসি একটা কমিটি তৈরি করেছে। তো কমিটি কেন তৈরি করেছে, কমিটি তৈরি করার কারণ হলো যাতে কী হয়, যাতে ইনফ্লেশনটা কি 2% থেকে 6%-এর মধ্যে থাকে, সেটা দেখাশোনার দায়িত্ব কী থাকে, একটা কমিটি, যাতে ইনফ্লেশন যাতে না বেড়ে যায়, এতর মধ্যে যাতে থাকে 2 থেকে 6%-এর মধ্যে, সেটার জন্য কি একটা কমিটি তৈরি করা হয়েছে। তো সেই মনিটারি পলিসি কমিটিতে কতজন থাকবে, 3 জন মেম্বার থাকবে কিসে, আরবিআই থেকে কি 3টা মেম্বার থাকবে, আর 3টা মেম্বার থাকবে কোথা থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। গভর্নমেন্ট ইন্ডিয়া মানে গভর্নমেন্টের যে তোমার কী হয়, ক্যাবিনেট সেক্রেটারি থাকে, সে ক্যাবিনেট সেক্রেটারি কী করে, 7-8 জনকে নিয়ে নেয়, 7 জন থেকে তাদের মধ্যে 3 জনকে সিলেক্ট করে কী করা হয়, সরকারকে বলে দেয়, এবং সেখান থেকে রিকমেন্ড করা হয় কে 3টা মেম্বার কী থাকবে, এই 3 জন কি গভর্নমেন্ট ইন্ডিয়ার পক্ষ থেকে কী থাকবে, মনিটারি পলিসি কমিটির অন্তর্গত হবে। বুঝতে পারলে? তো কতজন থাকবে, আরবিআই থেকে কতজন, 3 জন, আর গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে 3 জন, টোটাল কতজন, 6 জন। এই 6 জনকে নিয়ে কী তৈরি করা হয়েছে, মনিটারি পলিসি কমিটি। তারা কি দেখভাল করবে, মার্কেটে যত ইনফ্লেশন হচ্ছে, যে মনিটারি পলিসি যতগুলো নীতি তৈরি করা হয় সবগুলো দেখাশোনা কাজ করবে মনিটারি পলিসি কমিটি। বুঝতে পারলে? তারপরে কি এই কমিটিটা কোন কার রিকমেন্ডেশনে হয়েছে, দেখো আমাদের কমিটি, এই রিকমেন্ডেশন অফ উর্জিত পাটেল কমিটি। 2016-তে যে উর্জিত পাটেল কমিটি ছিল, সেই উর্জিত পাটেল কমিটির এই রিকমেন্ডেশনে কি এই মনিটারি পলিসি কমিটি দ্বারা করা হয়, তৈরি করা হয়েছে। বুঝতে পারলে? তো কী বলো, মনিটারি পলিসি কমিটিটা কি বুঝে গেলে, কতজন থাকবে, 6 জন মেম্বার, 3 জন কোথা থেকে থাকবে, আরবিআই থেকে থাকবে, 3 জন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে থাকবে। বুঝতে পারলে এই জিনিসটা? তারপর পড়বো আমরা মনিটারি পলিসি টুলস, কী কী টুলস ইউজ করা হয়। এই যে আমাদের যে মনিটারি পলিসি আরবিআই তৈরি করে বা পলিসিগুলো বানায়, সেই পলিসিগুলোর মধ্যে দুটো টুল থাকে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ টুল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটি আর কোয়ালিটির মধ্যে পার্থক্য কি, ধরো কোয়ান্টিটি অনেক পরিমাণে, মানে মার্কেটে কতটা মানি থাকবে, মানে কতটা থাকবে, ওটাকে কোয়ান্টিটি বলে। আর তার কোয়ালিটি কতটা একটু, সেক্ষেত্রে কি সে কোয়ালিটেটিভ কি টুলস ব্যবহার করবো, আর কোয়ালিটিভ টুলস কোনটা, কোয়ান্টিটিভ টুলসের মধ্যে রাখবো, কোনটা কোয়ালিটেটিভ টুলসের মধ্যে রাখবো, সেটা আমরা করবো পরীক্ষাতে। এখান থেকে কোশ্চেন পড়ে যাবে কি, ধরো কোয়ান্টিটিভের মধ্যে কী পড়লো, ব্যাঙ্ক রেট, সিআরআর, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন, আর মানে কি রেপো রেট, RRR মানে কি রিভার্স রেপো রেট, তারপর হচ্ছে MSF মানে কি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এগুলো কিসের মধ্যে বললো, এগুলো হচ্ছে কোয়ান্টিটিভ টুলসের মধ্যে বলে। তারপর রাইট পরীক্ষাতে পড়ে যাবে কি ব্যাঙ্ক রেট কোন টুলসের মধ্যে অন্তর্গত, কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ। বুঝতে পারলে? তো কোয়ান্টিটেটিভ। বুঝতে পারলে? এইভাবে হচ্ছে কোশ্চেন পড়বে। তারপর হচ্ছে কোয়ালিটেটিভ মধ্যে, কোয়ালিটেটিভ টুলসের মধ্যে কী কী বললো, একটা হচ্ছে মার্জিনাল রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, একটা হচ্ছে মোরাল সুয়েশন, একটা হচ্ছে কি রেশনিং ক্রেডিট। তো এই 4টা হচ্ছে তোমার কোয়ালিটেটিভের মধ্যে পড়লো, আর কোয়ান্টিটিভের মধ্যে যেগুলো আমি বললাম। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়বে কি, ধরো বলে দিল মার্জিনাল রিকোয়ারমেন্টসটা কি,
কোন রুলসের মধ্যে, কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ? তো কোয়ালিটেটিভ বলে দিলে, বুঝতে পারলে? তো একে একে আমরা পড়বো ব্যাঙ্ক রেট কোনটা, সিআরআর কোনটা, এসএলআর কোনটা, আরআর কোনটা, তো রিভার্স আর এই রেপো রেট কোনটা, সবগুলো কি একে একে আমরা জানবো। তো চলো তার আগে আমরা পড়ে নিই কি আরআর মানে কি রিভার্স রেট, আর রেপো রেট, আর ট্রিপল আর মানে হচ্ছে রিভার্স রেপো রেট। তো এটা কি এ দুটো আর হচ্ছে তোমার ব্যাঙ্ক রেট, এ দুটোর মধ্যে তোমার তফাৎ কী? দুটোর মধ্যে তফাৎ হচ্ছে তোমার আরআর আর ট্রিপল আরটা কী হচ্ছে শর্ট টার্মের জন্য যে রেটটা দেওয়া হয়, যে ইন্টারেস্ট রেটটা পাওয়া যায় সেই রেটটা কত শর্ট টার্মের জন্য পাওয়া যায়। আর ব্যাঙ্ক রেটটা যেটা হচ্ছে লং টার্মের জন্য, এটা হচ্ছে তোমার এই 1 ইয়ারে কি মানে 1 বছরের কম সময়ের জন্য যে রেটটা পাওয়া যায় সেটা, যে রেটটা থাকে সেটাকে বলবো শর্ট টার্ম। মানে এক কথায় বুঝে নেবে রেপো রেট, রিভার্স রেপো রেট কি এই শর্ট টার্মের জন্য, আর ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্মের জন্য। এটা পার্টিকুলারলি যে টাইম হিসাব করা হয় তো 14 দিনের জন্য, বুঝতে পারলে? তো 14 দিনের জন্য যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটাকে বলো রেপো রেট বা রিভার্স রেপো রেট। এই দুটো কি শর্ট টার্ম, আর ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্ম, বা সেটুকু মাথায় রাখবে। এবার আমরা প্রথমে পড়বো রেপো রেট কী। রেপো রেটকে ফুল ফর্মটা হচ্ছে রিপারচেস অব্লিগেশন, বুঝতে পারলে? এই যে REPO রেপো, এই রেপোর ফুল ফর্মটা হচ্ছে রিপারচেস অব্লিগেশন। তো এই রেপো রেটটা কী? ধরো যে কমার্শিয়াল ব্যাঙ্ক থাকে, SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তো এগুলো কী করে? ধরো দেখো, যখন ব্যাঙ্ক কী করবে, আরবিআইয়ের কাছে লোন নিতে চাইবে, তো কী করবে? আরবিআই বলে লোন নেবে, তো লোন নিয়ে নাও। তখন কী করে? আরবিআই তাকে লোন দেবে, আরবিআই তাকে লোন দিল। তো তার মধ্যে আরবিআই কী করবে? তুমি যদি লোন নাও তো তোমাকে কী করতে হবে? একটা সিকিউরিটি আমার কাছে কোলাটেরাল হিসাবে রাখতে হবে। তো কোলাটেরাল কোনটা বলেছিলাম? যখন তুমি ব্যাংকের কাছে কোনো লোন নিতে যাবে তো তোমাকে তার লোনের পরিবর্তে কী রাখতে হবে? একটা তোমার কোনো অ্যাসেট রাখতে হবে। তোমার বাড়ি ঘর বা কোনো জমি, সেটাকেই অ্যাসেট হিসাবে রাখলে তাহলে সে তোমাকে কী দেবে? লোন দেবে। তো সেটাকে কী বলবো? কোলাটেরাল বলবো। তো ওই কথাটাই বলছে, যদি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে আরবিআইয়ের কাছে লোন নিতে যায় কী করবে? সে আরবিআই তাকে টাকা দেবে, তার বদলে কী নেবে? তার বদলে কি কোলাটেরাল হিসাবে জমা রাখবে। এবার কখন সে কোলাটেরাল ফিরে দেবে? এবার যখন এই ব্যাঙ্কটা কি এই টাকা যখন টাকা নেবে এবং তার সঙ্গে সঙ্গে কি একটা ইন্টারেস্ট পে করবে। আরবিআই তো তাকে টাকা দেবে, তার উপর তো একটা ইন্টারেস্ট রাখবে, তো তাকে এমনি এমনি টাকা দেবে কেন? তো সেটার উপর ইন্টারেস্ট রাখবে। তো যে ইন্টারেস্টটা রাখবে সেটাকে বলবো রেপো রেট, বুঝতে পারলে? রেপো রেট কোনটা? তো ব্যাংক যখন আরবিআইয়ের কাছে লোন হিসাবে নিতে যায়, কোলাটেরাল হিসাবে কিছু রাখে, আর যখন আরবিআই তাকে যে টাকাটা দেয় তার সেই যে টাকার ওপরে যে ইন্টারেস্ট মানে কি চাপ দেয়, মানে এত % ইন্টারেস্ট দিতে হবে, যে ইন্টারেস্টটা দেয়। আর ওই কমার্শিয়াল ব্যাংকটা কী করে? আরবিআইকে যে ইন্টারেস্টটা পে করে সেটাকে কী বলবো? রেপো রেট, বুঝতে পারলে? রেপো রেট কি সিম্পল ব্যাপার, মানে কমার্শিয়াল ব্যাংক আরবিআইয়ের কাছে লোন নিতে গেছে, লোন লোন নিয়েছে, এবার তার পরিবর্তে লোন যখন দেবে লোনের সাথে সাথে তাকে একটা ইন্টারেস্ট পেও করতে হবে, সেই ইন্টারেস্টটাকে কী বলবো? রেপো রেট, বা সিম্পল ব্যাপার। তারপর বলবো আমরা রিভার্স রেপো রেট। তো রেপো রেটের ক্ষেত্রে কী বললাম? এই যে এটাকে বলবো রেপো রেট। কী বললাম? যখন ব্যাংক আরবিআই, এই ব্যাংকটা আরবিআইয়ের কাছে গেল, তখন বললো টাকা এই লোন নেবো, লোন নিতে গেলে কি একটা কোলাটেরাল হিসাবে জমা রাখলো, তার বদলে কি টাকা পেলো, এবং তার টাকার বদলে কি তাকে একটা ইন্টারেস্ট দিতে হলো, ইন্টারেস্ট পে করতে হবে। এই ব্যাংক যে আরবিআইকে ইন্টারেস্ট পে করবে সেটাকে বলো রেপো রেট। আর রিভার্স রেট হচ্ছে তারই উল্টো। তারই উল্টো বলতে যখন কী করবে? যখন আরবিআই কী বলবে? যখন কমার্শিয়াল ব্যাংকে বলবে কি টাকা দাও, মানে আরবিআই যখন ব্যাংক মানে কমার্শিয়াল ব্যাংকের কাছে গিয়ে বলবে কি লোন নেব, এটা কি তো আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকের কাছে টাকা মানে লোন নেয়, লোন হিসাবে যে আরবিআই ওই কমার্শিয়াল ব্যাংকে কী রাখে? কোলাটেরাল হিসাবে রাখে, এবং তার পরিবর্তে কী দেয়? টাকা নেয়, এবং তাকে কি ওই ব্যাংকগুলোকে একটা কী করে? মানে তার ইন্টারেস্ট দেয়। তো আরবিআইও কী করবে? যখন ওই ছোটো ব্যাংকের কাছে মানে কমার্শিয়াল ব্যাংকের কাছে যখন যাবে লোন নিবে, তো লোনের বদলে কী দেবে? তাকেও একটা ইন্টারেস্ট পে করবে। তো এটা এবার যেটা ইন্টারেস্টটা পে করবে সেই ইন্টারেস্ট রেটটাকে কী বলবো? রিভার্স রেপো রেট, বুঝতে পারলে? মানে রেপো রেটে কী হচ্ছে? কমার্শিয়াল ব্যাংক যে ইন্টারেস্টটা পে করছে আরবিআইকে সেটাকে বলো রিভার্স রেট। আর যখন আরবিআই কী করবে? তখন এই কমার্শিয়াল ব্যাংকে কী করে ইন্টারেস্ট পে করবে, তখন সেটাকে কী বলবো? রিভার্স রেপো রেট, মানে উল্টো হয়ে গেল। এবার ভাবো কি আরবিআই কী দরকার পড়েছে কি ওই ব্যাংকের কাছে গিয়ে টাকাটা নেবে? তো এটা কখন করে? যখন মার্কেটে ইনফ্লেশন বেড়ে যায়, মানে টাকা বেশি হয়ে যায়, তখন কী করবে? তখন আরবিআই বলবে কি টাকাটা মার্কেটে বেশি হয়ে যায়, টাকাটা এবার নিতে রাখবে। তখন আরবিআই কী করবে? তার কাছে নিতে থাকবে। তো আরবিআই কাছে টাকাটা মানে টাকাটা কখন নেবে? তখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলবে কি আমি তোর কাছে লোন নেব। এবার কী করবে? আর মানে যেটা
এমনি যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো হয় যে পাবলিক এই যে রেটে লোন দিতে থাকে তার থেকে বেশি রেটে কী করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করবে, রিজার্ভ ব্যাঙ্ক কী করবে, আরবিআই কী করবে, সে বেশি রেট রেখে বা এই কমার্শিয়াল ব্যাঙ্কের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেবে। তো তখন কম ব্যাঙ্কগুলো কী করবে, পাবলিকের কাছে না দিয়ে কী করবে, আরবিআই কাছে জমা রাখবে, সেখানে রেটটা বেশি বাড়বে, তো টাকাটা চলে গেল, তো মার্কেটে টাকাটা কম হয়ে গেল, তার মানে ইনফ্লেশনটা অটোমেটিক কমে যাবে। তো ইনফ্লেশন কমানোর জন্য কী করে আরবিআই কী করে ব্যাংকের কাছে তখন লোন নেয়, বুঝতে পারলে, এই কারণেই লোন নেয়। তো বুঝে গেলে রেপো রেট কী, রিভার্স রেপো রেট কী। তারপর পড়বো আমরা এই দুটো জিনিস মনে রাখবে। তো রিভার্স রেপো রেট বাড়লে কী হয় আর কমলে কী হয়। হ্যাঁ, তো কী বললাম, রিভার্স রেপো রেট যদি বেড়ে যায়, ধরো রিভার্স রেপো রেট আরবিআই কি বললো ইনক্রিজ করে দিল, যতটা রেট ছিল তো ইনক্রিজ করে, যদি রেটটা ইনক্রিজ করে কী করে, তো এমনি যে ব্যাঙ্কগুলো থাকে কী করে, এমনি ব্যাঙ্কগুলো আরবিআইকে টাকা দেবে, তখন কাস্টমারকে টাকা দেবে না, কারণ তারা রেটটা বেশি পাচ্ছে, তাদের লাভ। তো ব্যাঙ্কগুলো কী করবে, আরবিআইকে টাকা দেবে, যেহেতু রেট বেশি দিচ্ছে আর এই আরবিআই, সেজন্য কী করবে, টাকাটা বেশি দেবে। এটা কখন করে, লিকুইডিটি ডিক্রিজ ইন মার্কেট, মানে কি, যাতে মার্কেটে মানি সাপ্লাইটা একটু কম হয়, মার্কেটে মানি সাপ্লাইটা কমানোর জন্য কী করা হয়, এই রিভার্স রেপোটাকে ইনক্রিজ করা হয়, বুঝতে পারলে, যাতে কি ইনফ্লেশনটা না বাড়ে, এটুকু বুঝে গেলে। আর রিভার্স রেপো রেট কখন কমবে, কখন কমায়, ধরো রিভার্স রেটটা কমে গেল, তখন কী করবে ব্যাঙ্কগুলো কী করবে, তখন আরবিআইকে টাকা দেবে না, তখন কাকে দেবে, লোন, কাস্টমারকে লোন দেবে। কাস্টমারকে লোন দিলে কী হবে, মার্কেটে কি টাকাটা বেশি যাবে, মার্কেটে টাকা বেশি করলে কী হবে, লিকুইডিটি ইনক্রিজ ইন দ্য মার্কেট, মানে কি ইনফ্লেশন, মানে কী হবে, মানে টাকাটা বেড়ে যাবে, মার্কেটে টাকাটা কি বেড়ে যাবে। তো যখন মার্কেটে টাকাটা মানি সাপ্লাই বেশি করতে চাইবে, তখন কী করবে, কাস্টমারকে তখন রিভার্স রেপো রেটটা কমে যাবে, কমে গেলে কী হবে, মানি সাপ্লাই বেশি হয়ে যাবে। আর যদি মার্কেটে মানি সাপ্লাই যদি কমাতে চায়, অর্থাৎ ইনফ্লেশন বেশি হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কী করবে, ব্যাঙ্ক রিভার্স রেপো রেটটাকে ইনক্রিজ করে দেবে, বুঝতে পারলে। তো রিভার্স রেপো রেট বেড়ে গেলে কী হয়, মার্কেটে টাকাটা বেশি চলে আসে। আর রিভার্স রেপো রেটটা কী হয়, যদি রিভার্স রেপো রেটে যদি ইনক্রিজ করা হয়, তো মার্কেটে টাকাটা সাপ্লাই কম হয়ে যাবে। আর রিভার্স রেপো রেট যদি ডিক্রিজ করা হয়, তো মার্কেটে টাকাটা বেশি হয়ে যাবে, কারণ সে তখন যখন বেড়ে যাবে, তখন কি আরবিআইকে টাকা দিয়ে দিচ্ছে, তখন মার্কেটে টাকা থাকছে না, কমে যাচ্ছে। আর যদি কাস্টমারকে দেয়, তো সেক্ষেত্রে কি মার্কেটে টাকাটা বেড়ে যাচ্ছে, ওই জন্য বলছে আর আরটা কি ইনক্রিজ হলে কি কমে যাবে মানি সাপ্লাই। আর যদি রিভার্স রেপো রেটটা যদি কমে যায়, তাহলে কী হয়, মার্কেটে টাকাটা বেড়ে যাবে, বা সেটুকু মনে রাখবে। এখান থেকেই প্রশ্ন পড়ে কি আর মানি সাপ্লাই যদি মার্কেটে বাড়াতে চায়, তো কী কী মানে বাড়লে কী করতে হবে, রিভার্স রেটটাকে রেপো রেট ইনক্রিজ হয়ে যাবে, যদি মার্কেটে টাকাটা ডিক্রিজ হয়ে যাবে। যদি মার্কেটে টাকাটা বাড়াতে চায়, তো ডিক্রিজ হয়ে যাবে। আর মার্কেটে যদি টাকাটা কম করতে চায়, সাপ্লাই কম করতে চায়, তাহলে কী করতে হবে, রিভার্স রেটটাকে বাড়িয়ে দিতে হবে, বুঝতে পারলে। এরপর পড়বো আমরা, দেখো এখানে কী লেখা আছে, আর মানে রিভার্স রেপো রেট আর রিভার্স রেপো রেট, এটা কি লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, মানে লিকুইডিটি কি অ্যাডজাস্টমেন্ট করার জন্য কী করা হয়, এই রেপো রেট আর এই রিভার্স রেপো রেটটাকে কী করা হয়, ইউজ করা হয় এই টুলসটাকে, বুঝতে পারলে। করার জন্য লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট, মানে কি ইনফ্লেশনটা কমানো করার জন্য কী করা হয়, রেপো রেট রিভার্স রেপো রেট ইউজ করা হয়, বুঝতে পারলে, একটু মনে রাখবে। তারপর পড়বো আমরা সিআরআরটা কি, ক্যাশ রিজার্ভ রেশিও। এখানে কী হয়, সার্টেন পার্সেন্টেজ অফ ব্যাঙ্ক ডিপোজিট হুইচ আর রিকর্ড টু কিপ উইথ আরবিআই ইন দ্য ফর্ম অফ ক্যাশ, মানে আরবিআই যদি মানে আরবিআইকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যেগুলো আছে, ওরা কী করে, কিছু ক্যাশ কী করে আরবিআইকে দিয়ে ক্যাশকে রিজার্ভ করে রাখে। এবার কেন হয়, কিছু জন্য রাখে, সেটা আমরা বলবো। তো কী করে আরবিআই কী বলে, ধরো আমরা যে টাকাটা জমা দিয়ে আসছি ব্যাংকে, তো ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসছি, আমার অনেকে টাকা জমা দিয়ে আসছে, অনেকে টাকা নিয়ে আবার তুলে নিচ্ছে। তো কী হয়, যদি একসঙ্গে আমরা গিয়ে ব্যাংকে গিয়ে সবাই যদি গিয়ে বলে কি ব্যাংকে, সবাই যদি উইথড্র করে নেয় টাকাটা, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, তো ব্যাংক কী হবে, একটা ব্যাংকের লস চলে যাবে, বা ব্যাংক মানে দিতে পারবে না সবাইকে, তখন কী হবে, একটা মানে ব্যাড সিচুয়েশন চলে আসবে, তখন কি কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে ব্যাংকের সে পক্ষে, সবাইকে তো ক্যাশ দিতে পারবে না, কারণ যে ব্যাংক টাকা দেয়, তো আমরা যে ব্যাংকে টাকা জমা দিই, সেই ব্যাংক কী করে, আবার ব্যাংক অন্যজনকে আবার কী করে লোন হিসাবে দিয়ে যায়। তো সবাই যদি একসঙ্গে উইথড্র করতে চায়, সেক্ষেত্রে কি ব্যাংক দিতে পারবে না, তো একটা কী হবে, ব্যাংকে একটা মানে কী হবে, একটা ক্র্যাশ ঘটে যেতে পারে। সেক্ষেত্রে কী বলে আরবিআই, সেক্ষেত্রে কী বলেছে আরবিআই, কী বলেছে, যতটা টাকা ডিপোজিট করবে লোক, ধরো ব্যাংকে আমরা যে সকলগুলো ব্যাংক মানে আমরা যতগুলো টাকা জমা দিয়ে আসছি ব্যাংকে, তো সেই টাকা থেকে কী করে আরবিআই বলেছে, সেই টাকা থেকে কিছু পার্সেন্ট কী করতে হবে, ক্যাশ হিসাবে
আমার কাছে জমা রাখতে হবে। তো কিছু টাকা মানে বলতে যতগুলো ডিপোজিট থাকে ব্যাংকে, সেই ডিপোজিট টাকা থেকে কিছু টাকা আরবিআইকে যে জমা করা হয়, যে টাকাটা জমা করা হয় সেই টাকাটাকে মানে জমা বা রিজার্ভ করে রাখা হয়, সেই টাকাটাকে বলবো সিআরআর। বুঝতে পারলে? প্রত্যেক ব্যাংকে তার সিআরআর মেনটেন করে রাখে। বুঝতে পারলে? তো সিআরআরটা কী? এবার পরে আমরা দুটো জিনিসের দিকে দিকে থাকো। তো সিআরআর ইনক্রিজ হলে কি ইনক্রিজ কখন হয়? ইনক্রিজ কখন করবো? যখন হোয়েন ইনফ্লেশন ইজ হাই, যখন মার্কেটে ইনফ্লেশন করে গেছে, মানে কি মার্কেটে টাকা বেশি হয়ে গেছে, তখন কি করব? সিআরআরটা ইনক্রিজ করবো। সিআরআরটা ইনক্রিজ করলে কি হবে? যখন ব্যাংকে বলেছিল, যখন ব্যাংকের কাছে 1000 টাকা জমা ছিল, তো সিআরআর হিসাবে 100 টাকা দিতে হচ্ছিলো আরবিআইকে। যদি আরবিআই বলে কি না এখন 100 টাকা নেবো না, এখন 400 টাকা নেবো, তাহলে কি ব্যাংকের কাছে এখন ক টাকা থাকবে? 400 টাকা দিয়ে দিলে 600 টাকা থাকবে। আর থাকতো 900 টাকা, এখন থাকবে 600 টাকা। 900 টাকা যদি বেশি থাকলো তো বেশি লোন দিতে পারতো লোককে, তো বেশি টাকা লোন দিলে কী হতো? মার্কেটে বেশি টাকা হয়ে যেত। এখন কী করছে এখন তো এই 600 টাকা আছে, তো 600 টাকা কি এখন যদি কম টাকা দিতে পারছিল, তার মানে কি সিআরআর যদি বেশি করে দেয় তাহলে মার্কেটে কী হবে? মানে সাপ্লাইটা কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আর সিআরআরটা যদি যদি কমে যায়, কখন কমাতে হবে? সিআরআর কখন কমায়? যখন ইনফ্লেশন নিচে লো, যখন দেখা যাচ্ছে মার্কেটে ইনফ্লেশন মানে মানে ইনফ্লেশন অত নয়, একটু যদি ইনফ্লেশন করতে যায়, তো ইনক্রিজ মানি সাপ্লাই, মানে কি যদি মার্কেটে মানি সাপ্লাইটাকে ইনক্রিজ করতে যায়, মানি সাপ্লাইটাকে বেশি করতে যায় ইকোনমিতে, আর ইকোনমি গ্রোথ করতে চায়, তখন দেখো ইকোনমিক ইনফ্লেশন বাড়লে কি মানে ইনফ্লেশন কি ইনফ্লেশন যখন লো, যখন কি ইনফ্লেশন লো হয়ে যায়, মানে কি মার্কেটে টাকা নেই, তো মার্কেটে টাকা না থাকলে কি ইকোনমিক গ্রোথ হবে না। তো মার্কেটে টাকা বেশি মানি সাপ্লাই করতে হলে কী করতে হবে? সিআরআরটাকে ডিক্রিজ করতে হবে। এবার আরবিআই কী বলবে? আগে ধরো বললাম না কি 900 টাকা 100 টাকা দিতে হতো, 900 টাকা রাখতে হতো, এখন বলছে ব্যাংক তোমাকে 100 টাকা রাখতে হবে না, 50 টাকা রাখতে হবে, মানে কি আরও 50 টাকা বেশি রাখতে পারবে এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো। সে 950 টাকা যদি লোককে দেয়, তো সেক্ষেত্রে কি লোকের কাছে টাকা বেশি পৌঁছাবে, তার মানে কী হবে? মানি সাপ্লাইটা ইনক্রিজ হবে। বুঝতে পারলে? তো মানি সাপ্লাইটা ইনক্রিজ কেন করে? ইনফ্লেশনটাকে বাড়ানোর জন্য, কারণ ইনফ্লেশনটা খুবই কমে, ইনফ্লেশন না বাড়লে একটু মার্কেটে যদি টাকা বেশি না আসে তাহলে ইকোনমিক গ্রোথটা হবে না। তো ইকোনমিক গ্রোথের জন্য কী করে? মার্কেটে মানি সাপ্লাইটা ইনক্রিজ করার জন্য কী করে? শেয়ারটা ডিক্রিজ করে দেয়। বুঝতে পারলে? তো এইটুকুই মনে রাখবে, সিআরআর যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ কখন করব? যখন ইনফ্লেশন যখন হাই থাকবে। আর কিসের জন্য করব? মানি সাপ্লাইটাকে ডিক্রিজ করার জন্য করব, কারণ ইনফ্লেশন বেশি হয়ে গেছে। আর ইনফ্লেশন যদি লো থাকে তো কী করব? সিআরআরটাকে ডিক্রিজ করব। কিসের জন্য ডিক্রিজ করব? যাতে মানি সাপ্লাই ইনক্রিজ হয়। বুঝতে পারলে? তো সিআরআর বাড়লে মানি সাপ্লাই কমে যাবে, আর সিআরআর যদি কমে যায় তো মানি সাপ্লাইটা বেড়ে যাবে। বুঝতে পারলে? তার আগেরটাও বললাম, যেমন RR কি বেড়ে গেলে কি লিকুইডিটি কমে যাবে, RR যদি কমে যায় লিকুইডিটি কি ইনক্রিজ হবে। তো এটাই মাথায় রাখবে, রিভার্স হবে। তো RR ক্ষেত্রেও একই, সিআরআর ক্ষেত্রেও একই। সিআরআর যদি ইনক্রিজ করে তো মানি সাপ্লাই কমে যাবে, সিআরআর যদি কমে যায় মানি সাপ্লাই বেড়ে যাবে। বা সেভাবে মনে রাখবে। এরপর পড়বো আমরা এসএলআর। এসএলআর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুরি লিকুইডিটি রেশিও। একটা হচ্ছে স্ট্যাচুরি হয়, একটা হচ্ছে নন স্ট্যাচুরি, এটা বলেছিলাম। স্ট্যাচুরিটা হচ্ছে তোমার হচ্ছে যেটা মানে ল মেনে চলেছে, এটা কি যেখানে কি ল দ্বারা পরে করে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাকে কী বলবো? স্ট্যাচুরি লিকুইডিটি রেশিও। আর যেটা নন স্ট্যাচুরি হচ্ছে, যেটা হচ্ছে গভর্নমেন্টের দ্বারা যেটা তৈরি করা হয়েছে। তো বুঝতে পারলে স্ট্যাচুরি আর নন স্ট্যাচুরির মতো কী তফাৎ বুঝে গেলে। তো এসএলআর হচ্ছে স্ট্যাচুরি লিকুইডিটি রেশিও, মানে কি সার্টেন কোয়ান্টিটি অফ লিকুইড অ্যাসেট উইথ দেমসেলফ। আগে এসএলআরটা কি আমি তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যেটা এর আগে পড়লে সিআরআর কী হচ্ছিল? ক্যাশকে কিছু মানে কি কমার্শিয়াল ব্যাংকে কিছু ক্যাশ আরবিআইয়ের কাছে কিছু ক্যাশ জমা রাখতে হতো। আর এসএলআর হচ্ছে ঠিক তেমনই, এখানে কী জমা রাখতে হচ্ছে? এখানে কি ক্যাশের বদলে কী রাখতে হবে? নন ক্যাশ বলতে যেগুলো গভর্নমেন্ট সিকিউরিটি আছে, যেগুলো হচ্ছে প্রিসিয়াস মেটালস, মানে কি গোল্ড আছে, অ্যাপ্রুভড সিকিউরিটিজ লাইক কি বন্ড, যেগুলো গভর্নমেন্ট বন্ড আছে, সেগুলো কি নন ক্যাশ। তো নন ক্যাশ হিসেবে যেগুলো টাকা মানে যেগুলো অ্যাসেটগুলো কি জমা রাখতে হবে, সেটাকে বলবো এসএলআর। সিআরআর কী হচ্ছিলো দেখো, সিআরআর হচ্ছিলো ক্যাশ হিসেবে রাখছিল, এখানে কি নন ক্যাশ কোনগুলো বললাম তো, গভর্নমেন্ট সিকিউরিটি, মেটালস, অ্যাপ্রুভ সিকিউরিটিজ লাইক কি বন্ড, এগুলোকে কি নন সিকিউরিটি হিসেবে জমা রাখতে হবে। তো এখানে কি বলেছে? আরবিআই বলেছে কি তোমাকে আমার কাছে মানে আরবিআইয়ের কাছে আগে ক্যাশ রাখতে হতো, সেটা ক্যাশে সিআরআর বলছিল। এখন এসএলআর কী বলছে? এখন তো আমার কাছে ক্যাশ রাখতে হবে না, কিছু করতে হবে, ক্যাশ তো রাখতে হতো, তো কিছু নন ক্যাশও রাখতে হবে। তো নন ক্যাশগুলো যেগুলো অ্যাসেটগুলো আছে, লিকুইডিটি অ্যাসেট, সেই অ্যাসেটগুলোকে এবার আরবিআই বলছে আমার কাছে রাখতে হবে না, তোমার কাছেই রাখো। মানে কি মানে ব্যাংকগুলো নিজের কাছেই যেটা রাখে। তো এখানে কী লেখা আছে? লিকুইড অ্যাসেট উইথ দেমসেলফ, মানে যে কোয়ান্টিটি অফ লিকুইড অ্যাসেট
উইথ দেমসেলফ, মানে তাদের নিজেদের কাছে রাখে, সেটাকে কী বলবো, লিকুইডিটি স্ট্যাচুরি লিকুইডিটি রেশিও, মানে কি এসএলআর। তো সেই এসএলআর হিসাবে সেটাকে কী করতে হবে, লিকুইডিটি অ্যাসেটটাকে জমা রাখতে হবে। তো কী করতে হলো, ক্যাশ হিসাবে কার কাছে রাখতো, তো আরবিআই কাছে, কিন্তু এসএলআর কি সেই ব্যাংকের কাছে রাখে। তো এটাকে কিসের জন্য রাখে, এটাও কী হয়, মার্কেটে যাতে ইনফ্লুয়েশন যাতে কি বা বেড়ে যায়, তো সেই জন্য তো এসএলআরটা কেন রাখে, এসএলআরটা রাখার কারণ হচ্ছে যখন ধরো ব্যাংকের কাছে ক্যাশ নেয়, যদি কোনো ক্যাশ না থাকে তো কি, যদি ব্যাংকেও কি ডুবে যেতে পারে, যদি সব হঠাৎ করে সবাই চলে আসে, তো কি সেই জন্য কি, তো কিছু পরিমাণে অ্যাসেটটা জমা রাখতে বলে, কারণ পরবর্তীকালে সেই অ্যাসেটটা থেকে যাতে ক্যাশে রূপান্তরিত করে, সে টাকাটা কি যাতে দিতে পারে, যাতে ঠিকঠাকভাবে তারা রেগুলেট করতে পারে। নাহলে সবাই যদি একসাথে উইথড্রল করতে চলে আসে, তাহলে কী হবে, একটা ক্র্যাশ ঘটে যেতে পারে, সে ক্র্যাশে যাতে না হয় সেটাও কি মেনটেন করার জন্য কি এসএলআরটাকে কি আরবিআই কী করেছে, নির্দেশ দিয়েছে কি এসএলআরটা মেনটেন করতে হবে। তো কিছু পরিমাণে এসএলআরটাকে মেনটেন রাখতে হয়। এবার দেখো নিচে কী পড়বো, আগে যেগুলো পড়লাম ঠিকই তেমনই এখানেও পড়বো, কি এসএলআর বাড়লে কী, কখন বাড়লে কী হবে, আর এসএলআর কমলে কী হবে। এসএলআর যদি বাড়িয়ে দেওয়া হয়, মানে কি রিজার্ভে যদি যতগুলো গোল্ড ফোল্ড যত বললাম না, গভর্নমেন্ট সিকিউরিটি, এগুলো যদি বেশি পরিমাণে যদি রেখে দেওয়া হয়, এসএলআর যদি আরবিআই বলে দেয়, গাইডলাইন দিয়ে দেয় কি এসএলআর বেশি রাখতে, কখন বলবে, যখন মানি সাপ্লাই ডিক্রিজ ইন ইকোনমি, যখন মানি সাপ্লাই কি আমাদের ইকোনমিতে মানি সাপ্লাইকে ডিক্রিজ যদি কমাতে চায়, তো তখন কী করতে হবে, এসএলআরকে বাড়িয়ে দেবে। এসএলআর বাড়িয়ে দেবে মানে কি, লিকুইডিটি অ্যাসেট হলো, ওটা তো বেশি বেশি করে জমা হয়ে গেল, মানে কি তার কাছে কম পরিমাণে অ্যাসেট থাকলো, কম পরিমাণে সেটাকে কি, কম পরিমাণে সেটা অ্যাসেটটাকে পরবর্তীকালে ক্যাশে রূপান্তরিত করে মার্কেটে বেশি মানে কম দিতে পারবে। সেই জন্য কি মার্কেটে যদি মানি সাপ্লাই ডিক্রিজ করাতে হয়, তাহলে এসএলআরটাকে ইনক্রিজ করে দেয়। আর এসএলআরটাকে যখন ডিক্রিজ কখন করা হয়, যদি মার্কেটের টাকা যদি না থাকে, তো মার্কেটে মানি সাপ্লাই বেশি ইনক্রিজ করার জন্য কী করা হয়, এসএলআরটা কমিয়ে দেওয়া হয়। এসএলআরটা কমিয়ে দিলে কি তাদের কাছে বেশি অ্যাসেট চলে আসবে, অ্যাসেট বেশি আসলে সেই অ্যাসেটকে ভাঙে কী করবো, ক্যাশে রূপান্তরিত করে তারা বেশি পরিমাণে লোন দিয়ে মার্কেটে টাকাটা ছড়িয়ে দেবে। এই জন্য কী হয়, এসএলআর বাড়লে কি মানি সাপ্লাই ডিক্রিজ করা হয়, আর এসএলআর কমে গেলে মানি সাপ্লাইটা ইনক্রিজ করে দেওয়া হয় ইকোনমিতে, বুঝতে পারলে। তো সিআরআরেরও একই বললাম, এসএলআরেরও বললাম, তারপরে তার আগে কী বললাম, আর মানে রিভার্স রেপোরেটের ক্ষেত্রে বললাম। তো তিনটা ক্ষেত্রে কী হয়, যখন বেড়ে যায় বাড়লে কী হয়, তোমার কী হয়, ইকোনমিতে মানি সাপ্লাইটা ডিক্রিজ হয়ে যায়, আর কমিয়ে দিলে কী হয়, মানি সাপ্লাইটা ইনক্রিজ হয়ে যায়, বুঝতে পারলে। এরপর পড়বো আমরা ওপেন মার্কেট অপারেশনস, এটা কী বলবো, ওএমও, এটা কোনটাকে বলবো, যখন বাইং অ্যান্ড সেলিং বাই গভর্নমেন্ট সিকিউরিটিস, যখন কী হয়, আরবিআই এই গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে কী করে, যখন কেনে বা বিক্রি করে, তখন সেটাকে কী বললো, ওপেন মার্কেট অপারেশন, বুঝতে পারবে। তো আরবিআই কখন এই গভর্নমেন্ট সিকিউরিটিকে কেনে আর কখন বিক্রি করে, কেন কখন কী হয় সেটা বলবো, ইনফ্লেশন কখন বাড়ে কখন কমে, কিনলে কখন কমে বা বাড়ে, বা বিক্রি করলে কখন কমে বা বাড়ে, সেটা আমরা করবো। তো আরবিআই কী করে, ধরো মার্কেটে ইনফ্লেশন ইনক্রিজ করবে, মানে কি মার্কেটে টাকাটা বাড়বে, মানি সাপ্লাই বেশি করতে চাই, তো মানি সাপ্লাই বেশি করতে চাইলে কী করবে, তো ধরো যাদের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি আছে, যেসব লোকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি আছে, তাদেরকে বলবে সেই গভর্নমেন্টের সিকিউরিটিটা কি মানে কিনে নেবে, কিনে তাদেরকে কি ক্যাশ দিয়ে দেবে। তো ক্যাশ দিয়ে দিলে কী হবে, মার্কেটে টাকাটা বেশি ক্যাশ চলে আসবে, তখন কী হয়ে যাবে, ইনফ্লেশনটা ইনক্রিজ হবে, মানে কি টাকাটা বেড়ে যাবে। হ্যাঁ, ইনফ্লেশনটা ইনক্রিজ কখন করে, যখন মার্কেটে একটু টাকাটা বেশি করতে চায়, তখন ইনফ্লেশনটা ইনক্রিজ হয়ে গেল। এবার যখন দেখবে ইনফ্লেশনটাকে কী করা যাবে, কমাতে চাইবে, তখন কী করবে, সেল করে দেবে। ধরো লোকের কাছে লোকের কাছে ক্যাশ বেশি আছে, তখন লোককে কী বলবে, গভর্নমেন্ট সিকিউরিটিগুলো নিয়ে নাও আর আমাকে ক্যাশটা দিয়ে দাও, ওকে ক্যাশটা টেনে নেবে। তো সরকার তখন আরবিআই কী করে, ক্যাশটা নিয়ে নেয়, তাহলে লোকের কাছে কী থাকবে, মানি সাপ্লাইটা কম হয়ে যাবে, তো মানে কি ইনফ্লেশনটা অটোমেটিক কমে যাবে, বুঝতে পারলে। এভাবে মেনটেন করা হয়। যখন কিনবে তখন ইনফ্লেশনটাকে মানে মার্কেটে ইনফ্লেশন বাড়ার জন্য কী করবে, কিনে নেবে, কিনলে কী হবে, টাকাটা মার্কেটে বেশি চলে যাবে, তখন কী হবে, ইনফ্লেশন ইনক্রিজ হয়ে যাবে। আর ইনফ্লেশন কমাতে গেলে কী করবে, টাকাটাকে নিতে হবে। তো আরবিআই কী করবে, তখন বিক্রি করবে, গভর্নমেন্ট সিকিউরিটির কাছে বিক্রি করে দেবে। তো গভর্নমেন্ট সিকিউরিটিকে বিক্রি করলে কী হলো, গভর্নমেন্ট লোকের কাছে গভর্নমেন্ট সিকিউরিটি চলে গেল, আর ক্যাশটা আরবিআই কাছে চলে গেল, তখন ইনফ্লেশনটা কমে যাবে। তো এইভাবে মনে রাখবে, কিনলে কী হয়, ইনক্রিজ হয় ইনফ্লেশন, আর বিক্রি করলে কী হয়, ইনফ্লেশনটা কমে যায়, বাস এইটুকু মনে রাখবে। হ্যাঁ, এরপর পড়বো আমরা ব্যাঙ্ক রেট। তো ব্যাঙ্ক রেটটা কি, এটা হচ্ছে লং টার্ম, যেটা বললাম না যে ইন্টারেস্ট রেটটা লং টার্মের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট। আর রিভার্স রেপো রেট আর কি রেপো রেট, এই দুটো কি শর্ট টার্ম, বুঝতে পারলে। যেটা বললাম পার্টিকুলার টাইম হচ্ছে 14 দিনের জন্য, বুঝতে পারলে। তো ব্যাঙ্ক রেটে কি, ব্যাঙ্ক রেট হচ্ছে ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ আরবিআই এক্সটেন্ডস অ্যাডভান্স টু
কমার্শিয়াল ব্যাঙ্ক, যে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে মানে কী দেয়, লোন দেয়, সেই লোন হিসাবে যে টাকাটা পে করে এমনি কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইকে সেই যত ইন্টারেস্ট আরবিআই এই কী করে বলে, তো সেই ইন্টারেস্টটা কি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো পে করে, তো সেই ইন্টারেস্টটাকে কী বলবো, ব্যাঙ্ক রেট বলবো। বুঝতে পারলে? শুধু এটুকুটা তফাৎ, রেপো রেটগুলো কী হয়, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে কি 14 দিনের জন্য হয়, আর এটা কি লং টার্মের জন্য হয়। তো সেটাকে ওটা ইন্টারেস্টটাকে কী বলবো, লং টার্মের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট, বা সেটুকু মনে রাখবো। তারপর পড়বো এনডিটিএল। এনডিটিএল কোনটাকে বলবো? এনডিটিএল হচ্ছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। শুধু এটুকু মনে রাখবে, এনডিটিএল কি, ব্যাংকে যতটা টাকা জমা থাকে আর যতটা টাকা কি হয় মানে উইথড্র হয়, তো সেটার পরিমাণটা কী বলবো, সেটাকে বলবো এনডিটিএল। কতটা উইথড্রল হচ্ছে, কতটা যাচ্ছে, তো সেটাকে কী বলবো, এনডিটিএল, বাস নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এটাই মনে রাখবে। আর 7 নম্বরে পড়বো এসডিএফ। এসডিএফ কি, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। তো স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিকে কোনটাকে বলবো? ব্যাংকস ক্যান পার্ট দেয়ার এক্সেস ফান্ড উইথ আরবিআই উইদাউট এনি কোলাটারাল টু আর্ন শর্ট টার্ম ইন্টারেস্ট। এটুকু মনে রাখবে, যখন কমার্শিয়াল ব্যাংক কী করবে, যখন আরবিআইকে মানে কমার্শিয়াল ব্যাংক, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংকে কী হয়েছে, অনেকগুলো টাকা চলে এসেছে, তো বেশি পরিমাণে ডিপোজিট আছে, সে টাকাটা এমনি রেখে লাভ তো নাই, কী করে সে ব্যাঙ্কগুলোকে শর্ট টার্মের জন্য আরবিআইকে ডিপোজিট করে দেয় আরবিআইতে, যাতে কি ওই শর্ট টার্মে যাতে কিছু টাকাটা কি ইন্টারেস্ট যাতে তারা পেয়ে যায়। তো কিছু ইন্টারেস্ট পাওয়ার জন্য তারা কী করে, সে টাকাটা এমনি না রেখে আরবিআইকে দিয়ে দেয়, আর সেটা কি উইদাউট এনি কোলাটারাল, মানে কোনো কোলাটারাল রাখতে হবে না, সে বিনা কোলাটারাল কী করে, সে আরবিআই টাকা জমা রেখে দেয়, সেখান থেকে কিছু ইন্টারেস্ট পায়, যাতে তাদের একটু প্রফিট হয়। বুঝতে পারলে? তো স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিকে বুঝে গেলে। তারপর পড়বো আমরা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিটা কি, সেটা আমরা পড়বো। তো সেটা বোঝার আগে তোমাদের একটা ভালো করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, যখন ব্যাংক আরবিআইয়ের কাছে টাকা মানে ধরো লোন নিতে যায়, তো লোন নিতে গেলে কী করে, আরবিআই বলে কি ঠিক আছে লোন লিমিট, লোন নিয়ে নাও, তখন আরবিআই তাকে লোন দেয়, তার পরিবর্তে কি কিছু ইন্টারেস্ট বলে কি, ইন্টারেস্ট পার্সেন্টেজ অ্যাড করে দেয়, মানে এত ইন্টারেস্ট কী করতে হবে, পে করতে হবে কাকে, এই কমার্শিয়াল ব্যাংক, মানে কি কমার্শিয়াল ব্যাংক আরবিআইকে দিতে হবে, আর তার বদলে কি কিছু সিকিউরিটি জমা রাখতে হবে। বুঝতে পারলে? তো ধরো ব্যাংকের কাছে কোনো টাকা নেই এখন, ব্যাংকের কোনো টাকা নেই, মানে ধরে নাও ব্যাংকে এখন লোনের দরকার আছে, তো সে কি লোন নিতে গেছে আরবিআইয়ের কাছে, তো তার বদলে কি একটা সিকিউরিটি জমা করতে হয়, এই সিকিউরিটি। এবার ব্যাংক বলছে, ধরো কমার্শিয়াল ব্যাংক বলছে আমার কাছে কোনো সিকিউরিটি নাই, তার কাছে যদি কোনো সিকিউরিটি না থাকে, তখন আরবিআই কী বলবে, তোমার কাছে সিকিউরিটি নাই, তো কী করো, তো প্রত্যেক ব্যাংকের কাছে কিছু এসএলআর থাকে, এসএলআর কী থাকে বলেছিলাম, লিকুইড অ্যাসেট কোনটা, যেগুলো হচ্ছে নন ক্যাশ, কোনগুলো গোল্ড, গভর্নমেন্ট কি বন্ডস, তারপর গভর্নমেন্ট সিকিউরিটি। তো সেই সিকিউরিটি মানে এসএলআরটা কী করবে, সেই এসএলআরটাকে যদি আরবিআইয়ের কাছে জমা এই মানে কোলাটারাল হিসাবে রাখে, তখন কী হবে, তখন আরবিআই বলবে, তখন কোলাটারাল হিসাবে যদি এসএলআরকে রাখে, আর সেই ওটার পরিবর্তে কী যায়, যদি কমার্শিয়াল ব্যাংক লোন নেয়, তখন সেটাকে বলবো এমএসএফ। আর এখানে কী করে, আরবিআই আরও কড়া হয়ে যায়, নিয়ম কড়া করে দেয়। তো ধরো আগে যে ইন্টারেস্ট পে করছিলো, ধরো মানে এমনি লোন নেওয়ার সময় যে রেপো রেটটা ইউজ করছিলো, রেপো রেটটা দিচ্ছিলো, তার সঙ্গে সঙ্গে কি আর এক্সট্রা রেটটাকে অ্যাড করে দেয়, সেই এক্সট্রা মানে রেটটাকে কি বলবো, এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। বুঝতে পারলে? তো এক কথা এটুকু মনে রাখবে, যখন ব্যাংক আরবিআইয়ের কাছে লোন নিতে যায়, তখন একটা সিকিউরিটি জমা রেখে কোলাটারাল হিসাবে রেখে তারা লোন নেয়, আর তার বদলে একটা ইন্টারেস্ট পে করতে হয়। বুঝতে পারলে? কিন্তু দেখা গেল ব্যাংকের কাছে সেই সিকিউরিটি যদি না থাকে, তখন কী করে, তারা সেই সিকিউরিটি না থাকলে তারা এসএলআরটাকে ইউজ করে কী করে, কোলাটারাল হিসাবে রাখে। যদি এসএলআরকে কোলাটারাল হিসাবে আরবিআইয়ের কাছে রাখে, তখন আরবিআই কী করে, আগে যতটা কি মানে রেটটা দিচ্ছিলো রেপো রেট হিসাবে, তার রেপো রেট হিসাবে মানে সিকিউরিটি দিয়ে যে রেট মানে ইন্টারেস্টটা দিচ্ছিলো, তখন ঠিক ছিল, কিন্তু এখন দিচ্ছে এসএলআর। তো এসএলআর তারপর যদি সিকিউরিটি হিসাবে কি এসএলআরকে যদি দিয়ে দেয়, তো তখন কী করে, তখন আরবিআই কী করে, একটু কড়া নিয়ম পরিবর্তে কী করে, আগে যে মানে রেপোটা দিচ্ছিলো সেটা তো আগে লাগছিলো, তার উপরে আর একটা এক্সট্রা রেট কী করে অ্যাড করে দেয়। তো সেই এক্সট্রা রেট যেটা অ্যাড করে, সেই রেটটাকে কী বলবো, এমএসএফ। বুঝতে পারলে? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এখানে এটাই লেখা আছে, দেখো, ইট ইজ দ্য ইন্টারেস্ট রেট at which RBI lends that short-term loans to bank with their SLR quota, যেমন
গভর্নমেন্ট সিকিউরিটি অ্যাজ কোল্যাটারাল মানে কি, যখন কমার্শিয়াল ব্যাংক কী করে তার গভর্নমেন্ট মানে এসএলআর বলতো গভর্নমেন্ট সেক্টরকে কোল্যাটারাল হিসাবে রেখে ব্যাংকের আরবিআইয়ের কাছে লোন নিতে যায়, তখন সেটাকে কি যেটা ইন্টারেস্ট পে করতে হয় সেই ইন্টারেস্টটাকে কী বলবো, এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, বুঝতে পারলে, যেটা শর্ট টার্মের জন্য লোন নেই, বুঝতে পারলে, এক কথায় বুঝে গেলে, মানে এসএলআরকে রেখে যেটা টাকাটা লোন নেই এমনি কমার্শিয়াল ব্যাংক সেটার বদলে কি একটা ইন্টারেস্ট পে করতে হয় শর্ট টার্মের জন্য, সেটা কী বলবো, এমএসএফ, বাস বুঝে গেলে। এমনি সময় যে সিকিউরিটি দেয় সেটা দিতে পারেনি, তারপর বলতে কি এসএলআর দিল, তো সেই এসএলআরটা দিলে কী হয়, তখন সেটাকে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলবো। আর আগে কি এমনি সিকিউরিটি হিসাবে যেটা লোন নিত সেটাকে কী বলবো, রেপো রেট, বুঝতে পারলে, এটুকুই তফাৎ, বুঝতে পারলে। এরপর আমরা পড়বো, এতক্ষণ আমরা করলাম কোয়ান্টিটিভ টুলস, এবার পড়বো আমরা কোয়ালিটেটিভ টুলস। তো কোয়ালিটেটিভ টুলসে কী হয় দেখো, প্রথমে পড়বো আমরা মার্জিনাল রিকোয়ারমেন্ট, তারপর পড়বো মশাল সুয়েশন, তারপর পড়বো ডাইরেক্ট অ্যাকশন, তারপর হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। এই চারটা কী কী দেখো, প্রথমে পড়বো আমরা মার্জিনাল রিকোয়ারমেন্ট। তো মার্জিনাল রিকোয়ারমেন্টে কী হয়, ধরো তুমি একটা গাড়ি কিনতে গেলে যার দাম হচ্ছে 50 লাখ, তো তুমি সেখানে 5 লাখ টাকা দিয়ে দিলে, তারপরে কত পে করলে, 45 লাখ টাকা কি লোন, ধরো এটাকে ডাউন পেমেন্ট দিয়ে দিলে, আর 45 লাখ টাকা কি লোন নিয়ে নিলে। তো লোন নিয়ে নিলে, তো যে টাকাটা তুমি মানে ডাউন পেমেন্ট হিসাবে দেওয়ার পর যে 45 লাখ টাকা লোন নিলে, তো সেই প্রসেসটাকে সেই জিনিসটাকে কী বলবো, মার্জিনাল রিকোয়ারমেন্ট। তো কী, তো ওপরে কী লাগবো, আর ওটাকে কী বলবো, লোন টু ভ্যালু, সেই লোন টু ভ্যালু সেটাকে কী বলবো, লোন টু ভ্যালু। আর কোনটাকে বলবো, লোন কতটা নিলে আর সেই আর্টিকেলটার দাম কত। তো নিচে ধরো আর্টিকেলটার দাম হচ্ছে 50 লাখ, গাড়িটার দাম, আর লোন কত নিলে 45 লাখ, তার রেশোকে কী বলবো, লোন টু ভ্যালু। ওই ভ্যালুটাকে, লোন টু ভ্যালুটাকে কী বলবো, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে বলবো মার্জিনাল রিকোয়ারমেন্ট। আর এটা কেন করা হয়, ধরো কোনো একটা আর্টিকেলের, মানে ধরো কোনো একটা গাড়ি আছে, কোনো একটা ধরো পার্টিকেল একটা গাড়ি আছে, সেটা গাড়িকে বিক্রি করবে, বুঝতে পারলে। তো সেটা সেল বাড়ানোর জন্য কী করে, তার কী করে, লোন টু ভ্যালু রেশোটাকে কী করে, ইনক্রিজ করে দেয়। কেন, যদি লোনটাকে বেশি ইনক্রিজ করে দেয়, যদি সেই পার্টিকুলার গাড়িতে বলে দেয়, কী করে, আরবিআই বলে দিল কি এই গাড়িটাকে বেশি সেল করতে হবে, তো সেল করতে গেলে কী হয়, লোনটা ভ্যালু বাড়িয়ে দিল। আগে কি ডাউন পেমেন্ট হিসেবে 5 লাখ টাকা দিতে ছিল, এখন বলছে কি না 5 লাখ টাকা না, মানে ধরো সেখানে বললো 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিতে হবে, 45 লাখ টাকা দিলে এখন 49 লাখ টাকা দিতে হবে, মানে কি লোনটাকে বাড়িয়ে দিল আর ডাউন পেমেন্টটা কমে গেল। তো লোক কী করবে, ডাউন পেমেন্টটা কম দিয়ে এবার বেশি পরিমাণে লোনটা নিয়ে সেই গাড়িটা কিনতে পারবে। তো কী হবে, তখন সেলটা বেড়ে যাবে। লোন কি বেশি লোন নিয়ে তো গাড়িটা নিতে পারবে না, কারণ ডাউন পেমেন্ট যদি বেশি কম থাকে, সে যদি বেশি টাকা না দিতে পারে, সেক্ষেত্রে কি টাকাটা নিতে পারবে না। যদি ডাউন পেমেন্ট বলে দেয় কি এখন আমাকে গাড়ি কোম্পানি বলে দিল কি 15 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে নিতে লোকের সংখ্যা কমে যাবে, তো সেলটাও কমে যাবে। তো সেলটাকে বাড়ানোর জন্য কী করতে হবে, লোন টু ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে। এইভাবে কী করা হয়, কোনো একটা আর্টিকেলের সেলটাকে ইনক্রিজ করা হয়, বুঝতে পারলে, যেটাকে বলবো মার্জিনাল রিকোয়ারমেন্ট, বুঝতে পারলে। 2 নম্বর হচ্ছে মোরাল সুয়েশন। মোরাল সুয়েশন মানে হচ্ছে যে আমাদের আরবিআই এমনি যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে মানে কী বলবো, এক কথায় নির্দেশ দেয় কোনটা কাজ করা ঠিক হবে, কোনটা কী করতে হবে, যে আদেশ দেয় যেতগুলো মেনটেন করার জন্য, বুঝতে পারলে। এই মনিটারি পলিসিগুলো সেটা মানে আদেশ দেওয়াকেও সেটাকে বলবো মোরাল সুয়েশন, এক কথা বুঝে যাবে। আর ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে যদি কোনো ব্যাংক কী করে, আরবিআই যদি গাইডলাইন না মেনটেন করে, তখন কী করবে আরবিআই একটা স্ট্রিক্ট কী করবে, অ্যাকশন নেবে। তো সেটাকে কী বলবো, ডাইরেক্ট অ্যাকশন বলবো, বুঝে গেলে। তা এরপর হচ্ছে রেশনিং অফ ক্রেডিট। রেশনিং অফ ক্রেডিট কোনটাকে বলবো, রেশনিং অফ ক্রেডিট এটাকে বলবো যখন দেখবে আরবিআই কমার্শিয়াল যেগুলো ব্যাংক থাকবে তাদেরকে বলে দেবে মানে কোন সেক্টরে কতটা পার্সেন্ট হিসাবে লোন দিতে হবে। মানে ধরো প্রাইমারি সেক্টর হয়, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর হয়, একটা হচ্ছে টার্সারি সেক্টর আছে। তো প্রাইমারি সেক্টরে কত পার্সেন্ট রেট রাখতে হবে যখন লোন নেবে, তখন ধরো 5% ধরো কথা। তো সেকেন্ডারি তো কত রাখবে, যত রাখবে, টার্সারিতে যত রাখবে। তো কি প্রত্যেকটা সেক্টরে যে আলাদা আলাদা একটা কি রেট ফিক্স করা হয়, তো সেটা আরবিআই তাতে গাইডলাইন করবে কোন সেক্টরে কতটা ফিক্স রাখতে হবে লোন নিতে গেলে। তো যে রেটটাকে ফিক্স করা হয় সেটাকে কী বলবো, রেশনিং অফ ক্রেডিট, বুঝতে পারলে। এরপর পড়বো মানি মাল্টিপ্লাই। তো মানি মাল্টিপ্লাই কী হয় দেখো, মানি মাল্টিপ্লাই কখন বলো, কোনটাকে বলবো, 1/CRR। সিআরআর মানে কি, ক্যাশ রিজার্ভ রেশিও।
তো মানি মাল্টিপ্লায়ার কখন বলবো দেখো, ধরো তুমি 1000 টাকা ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিলে, বা ধরো 100 টাকা তুমি ব্যাংকে গিয়ে জমা দিলে, তো ব্যাংক কী করবে, তার 10% কী করবে, 10% তার কাছে রেখে, মানে 10 টাকা রেখে কী করবে, 90 টাকা কী করবে, আবার অন্য কাউকে লোন দিয়ে দেবে। তাহলে তো ব্যাংক চলবে। আমরা যে টাকাটা দিয়ে আসি, ডিপোজিট করে আসি, তো ব্যাংক সে টাকা তো রাখে না, সে টাকা আবার অন্য কাউকে লোন দিয়ে দেয়। তো তুমি আমি ধরো ব্যাংকে তুমি দিয়ে এলে 100 টাকা, তার 10% সিআরআর হিসাবে রেখে দিলো, এই 10 টাকা সিআরআর হিসাবে রেখে দিল। এবার 90 টাকা কী করলো, অন্য একটা লোককে দিয়ে দিল। এবার অন্য একটা লোক কী করলো, ধরো সে 90 টাকা যে নিয়ে গেল, সে একটা দোকানে কিছু জিনিসপত্র কিনে নিল, সে তার কাছে চলে গেলো। এবার সে কী করলো, সে টাকাটা আবার ব্যাংকে গিয়ে আবার ডিপোজিট করলো। তো আবার ডিপোজিট করলে কী করবে, এবার 90 টাকার 10% কি 9 টাকা, তো 9 টাকা কী করলো, 9 টাকাটা রেখে দিল সিআরআর হিসাবে ব্যাংক। এবার 90 টাকা কী করলো, সে 90 টাকা অন্য আবার কাউকে দিয়ে দিল। তো এইভাবে দিতে দিতে কী হবে, 100 যতক্ষণ না জিরো হয় ততক্ষণ পর্যন্ত এই মানি মাল্টিপ্লায়ারটা হতে থাকবে। তো এক কথা এটুকু বুঝবে, মানি মাল্টিপ্লায়ার মানে হচ্ছে মার্কেটে মানিটা কতবার মাল্টিপ্লায়ার হচ্ছে, তো সেটাকে বলবো মানি মাল্টিপ্লায়ার। বুঝতে পারলে? তো সিআরআর যদি ইনক্রিজ হয়, হ্যাঁ ধরো সিআরআর ইনক্রিজ হচ্ছে, তো মানি মাল্টিপ্লায়ার কী হবে, ডিক্রিজ হবে। তো আর মানি মাল্টিপ্লায়ার কী হবে, যদি ইনক্রিজ করা হয় তো সিআরআর কী হবে, ডিক্রিজ হবে, তার উল্টো হবে। তুমি ভেবে নাও, সিআরআর যেখানে কী করছিলো 10% রাখছিলো প্রথমে, তো 10% যদি না রাখা, যদি কি ইনক্রিজ করে দেয়, মানে কি 20% করে দেয়, তো সেক্ষেত্রে 20% করলে 20 টাকা চলে যাবে, 20 টাকা চলে গেল, সরি, সেক্ষেত্রে কি 20 টাকা চলে গেলো, তখন তার কাছে থাকলো 80 টাকা। তো এবার 80 টাকা যদি চলে যায় মার্কেটে, তা এবার 80 টাকা কী হবে, অন্য ব্যাংকে ডিপোজিট করবে, তারপর 10% চলে গেলো ধরো। তো এবার করতে করতে যতটা মানি মাল্টিপ্লায়ার হবে তো কম হবে না, যদি শেয়ার যদি কী করে বাড়িয়ে দেওয়া হয় তো মানি মাল্টিপ্লায়ারটা কম হবে। আর শেয়ারটা যদি ডিক্রিজ করে দেয়, যদি 10% যায় তো 5% করে যায়, তো টাকাটা বেশি চলে গেলো মার্কেটে মানে মানে কি যাকে লোন দেবে তার কাছে বেশি গেলো। এবার সে যার কাছে তো মানি মাল্টিপ্লায়ার আস্তে আস্তে, মানে ওটা বেশি টাইম লাগবে না জিরো হতে। 100 থেকে ধরো 90 গেল, 90 থেকে যেতে যেতে একটু টাইমটা কী হবে, 81 গেল, তো 81 থেকে যেতে যেতে কী হলো, একটু টাইমটা যতটা টাইম লাগবে, যদি রেটটাকে যদি বাড়িয়ে দেওয়া হতো বা রেটটা যদি তার আরও কমিয়ে দেওয়া হতো, তো 90 থেকে 95 হতো, তো কী হতো, তার আগে মানি মাল্টিপ্লায়ারটা কম হতো। তো ওই জন্য বলছে সিআরআরটাকে যদি ইনক্রিজ করা হয়, মানি মাল্টিপ্লায়ারটি ডিক্রিজ হয়ে যাবে, মানে কম হবে। আর সিআরআর যদি কম হয়ে যায় তো মানি মাল্টিপ্লায়ার কী হবে, বেশি হবে। এটুকু বুঝে গেলে এরপর আমরা পড়বো সিডিআর। তো সিডিআর কি, কারেন্সি ডিপোজিট রেশিও। তো সিডিআর কোনটাকে বলবো, মানি হেল্ড বাই দি পাবলিক ইন কারেন্সি আর মানি হেল্ড বাই পাবলিক ইন ডিপোজিট। মানে মানে ধরো পাবলিকের কাছে কারেন্সি হিসাবে, ক্যাশ হিসাবে ক টাকা আছে, আর ব্যাংকে যে ডিপোজিট জমা রেখেছে সে ব্যাংকের ডিপোজিট কত টাকা রেখেছে, তার 100 টাকা কী বলবো, কারেন্সি ডিপোজিট রেশিও। বুঝতে পারলে? তো এখানে কী হয়, কারেন্সি ডিপোজিট রেশিও কখন ইনক্রিজ হবে, ধরো মানি হেল্ড বাই পাবলিক, মানে কারেন্সি যতটা মার্কেট, মানে ধরো পাবলিক তার কাছে যতটা টাকা কারেন্সি হিসাবে ক্যাশ হিসাবে টাকাটা রেখেছে, সেটা যদি বেশি হয় তো সিডিআর কী হবে, বেশি হবে। আর সেটা যদি কম হয় সিডিআর কম হবে। আর মানি হেল্ড বাই পাবলিক ইন ডিপোজিট, যদি ব্যাংকে টাকা বেশি ডিপোজিট করে, যদি টাকা ডিপোজিটের পরিমাণ বেশি হয় তো সিডিআর কী হবে, কম হবে। আর ডিপোজিট যদি কম হয় তো সিডিআর কী হবে, বেশি হবে। আর বুঝতে পারলে? আর সিডিআর যদি কম করতে হয়, তো মানে ধরো মানে ব্যাংকে যে টাকা ডিপোজিট আছে বা ডিপোজিট রেখেছে, সেটা যদি কী করা হয়, বেশি করা হয়, তো সিডিআর কি অটোমেটিক কমে যাবে। তো বুঝতে পারলে? তো রিভার্স হবে। তারপরে পড়বো, দেখো হকিস মনিটারি পলিসি কোনটাকে বলবো, আর ডোভিস মনিটারি পলিসি কোনটা বলবো। যখন ইনফ্লেশনটি মার্কেটে ইনক্রিজ হয়ে যায়, মানে বেড়ে যায়, তো ইনফ্লেশনটা কি বেড়ে গেলে সেটাকে কমার জন্য কী করা হয়, ইন্টারেস্ট রেটটাকে ইনক্রিজ করা হয়। তো ইন্টারেস্টটাকে ইনক্রিজ করতে গেলে যাতে ইনফ্লেশনটা কম হয়, তো সেক্ষেত্রে যে পলিসিটাকে মেনটেন করা হয় সেটাকে বলবো, মানে তৈরি করা হয় সেটাকে বলবো হকিস মনিটারি পলিসি। আর যেটা আর এক নাম হচ্ছে কন্ট্রাকশনারি বা টাইট বা ডিআর মনিটারি পলিসি। বুঝতে পারলে? আর একটা বললাম কি, ডবিস মনিটারি পলিসি। ডবিস মনিটারি পলিসি কোনটাকে বলবো, যখন ইন্টারেস্ট মানে ডিক্রিজ করে দেবো, ডিক্রিজ করলে কী হবে, মার্কেটে কী হবে, টাকাটা লোনের রেটটা কমে গেলে কি লোক লোন বেশি বেশি নিয়ে যাবে, তার মানে কি মার্কেটে মানে এক্সপ্যান্ড হবে, মানে কি টাকাটা মানি সাপ্লাই বেশি হবে, তখন সেটাকে বলবো এক্সপেন্সিভ মনিটারি পলিসি। তোমাদের প্রথমে বললাম না মনিটারি পলিসিকে পড়ার আগে
একটা হচ্ছে এক্সপেনশনারি, একটা হচ্ছে কন্ট্রাকশনারি। তো ওটারই আর এক নাম বলে দিয়েছে, এক্সপেনশনারিটাকে কী বলো, টোকিস মনিটারি পলিসি, আর কন্ট্রাকশনারিটাকে কী বলো, হকিস মনিটারি পলিসি। আর কিছুই না, বুঝতে পারলে? তো এইটুকুই বাস। মনিটারি পলিসি আছে যা যা টুল ছিল আমরা করে নিলাম, এটুকুই আছে, এটুকু বারবার পড়বে বাস, আর রিভাইজ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।